ডিয়ার স্টুডেন্টস, আবার আমরা সেই অনলাইন ক্লাসে আবার চলে আসলাম। আমাদের গত ক্লাসে আমরা ভার্বটা শুরু করেছিলাম, তো আজকে আমাদের ভার্বটা নিয়ে আরেকটু আলোচনা। কারণ মুশকিলটা হচ্ছে যে ভার্বটা এমন একটা ডিটেলস, একটা ফ্যাক্ট। আমি যদিও তোমার এসএসসি ক্লাসে এতটা ডিটেলস দরকার নেই, কিন্তু ক্লাসটা যেহেতু আমরা অনলাইন করছি, অনেকেই দেখছে এটা, এবং দেখার কারণে একটু অপরিপূর্ণ, অসম্পূর্ণ থাকলে সেটা নিয়ে আবার বিভিন্ন রকমের প্রবলেম হবে। তো আমি জাস্ট একটা তোমাকে ধারণা দেবো ভার্ব নিয়ে, আর যেটুকু আমাদের এখন দরকার আমরা সেটুকু করবো। এটা গত ক্লাসে আমরা যেটুকু করেছিলাম, দেখো যে গতকালকে আমরা করেছিলাম যে ভার্বকে দুইটা ভাগে ভাগ করেছিলাম, ফাইনাইট, নন ফাইনাইট। আমরা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এটা বলেছিলাম, আর অক্সিলারির দুটো ভাগ, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, সেটাও বলেছিলাম। নন ফাইনাইটের তিনটা ভাগ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, তিনটা নিয়েই কথা হয়েছিল। আর মডেল নিয়ে এবং প্রাইমারি অক্সিলারি নিয়েও কথা হয়েছিল। কথা হয়নি প্রিন্সিপাল ভার্বের যে ভাগগুলো আছে। প্রিন্সিপাল ভার্বকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। তো এটার লিঙ্কিং ভার্বটা খুব সহজেই তোমাকে বোঝানো যাবে। আর এই যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভের যে ভাগগুলো আছে, অসংখ্য ভাগ এখানে। এবং সমস্যা হচ্ছে যে এটা বিষয়টা একদমই কিছু না, একদম সহজ কিছু বিষয়, কিন্তু নামগুলো শুনলে তোমার মনে হবে যে এগুলো কীরকম নাম। যেমন ফ্যাক্টেটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, বিভিন্ন রকমের বিষয় আছে। তবে মাথায় রাখবে যে আমার অ্যাডমিশন টেস্টের জন্য এই প্রত্যেকটা আইটেম খুব ইমার্জেন্সি লাগবেই। কিন্তু এইচএসসি ক্লাসের জন্য, এইচএসসি আমাদের যে পরীক্ষা দেওয়ার জন্য এর সংজ্ঞা, আইডেন্টিফিকেশন খুব জরুরি নয়। আমাকে শুধু কিছু পার্টিকুলার নিয়ম আমাকে জানতে হবে, সেটা আমরা পরে আসব। তো আমাদের এখানের যে ব্যাপারটা, আজকে যে প্রথম বিষয়টা, যে লিঙ্কিং ভার্ব। এবং আরেকটু বলে রাখি তোমাদের যে এই ক্লাসগুলো আমাদের প্রচুর ছেলে মেয়ে দেখছে। যেমন এই তিনটা ক্লাস গত 10 দিন ঠিক না, লাস্ট 8 or 9 days 5312 মিনিট দেখা হয়েছে এই ক্লাসগুলো। এবং সবচেয়ে বেশি দেখা হয়েছে ভার্বের ক্লাসটা, 5312 গতকাল রাত পর্যন্ত। তো তার মানে প্রায় 89 ঘন্টা ছেলেমেয়েরা ক্লাসগুলো দেখেছে। তার মানে এখান থেকে তাদের কিছু কাজ হচ্ছে বা তারা দেখছে এটা। তো যার কারণে গুরুত্বটাও আমাকে একটু বুঝতে হবে। তো আমি জাস্ট একটু দ্রুত তোমাকে কিছু ধারণা দিয়ে রাখি। যেমন লিঙ্কিং ভার্ব, এই ভার্বটা হচ্ছে যখন এরকম হবে যে যদি আমি বলি যে হি ফিলস সিক, দেখো এখানে হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে সিক, ঠিক অবজেক্ট নয়। মানে ফিলস, হি এবং সিকের মধ্যে সংযোগটা তৈরি করেছে ফিলস, এরকম। তো যখন দেখবে যে কোনো একটা ভার্ব সরাসরি সাবজেক্ট এবং অবজেক্টকে লিঙ্ক করছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন সেটা মূলত লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব বোঝার আর একটা কৌশল হচ্ছে, সহজ কৌশল, যে এখানে দেখো ফিলসের পরিবর্তে আমি যদি ইজ লিখে দিই, হি ইজ সিক, এটাও কারেক্ট সেন্টেন্স। তার মানে হচ্ছে এই যে ভার্ব টু বি যেগুলো আছে, এগুলো সবই হচ্ছে লিঙ্কিং হিসেবে ব্যবহার করা যাবে। আর প্লাস অন্য যে ভার্বগুলো, যেটা রিপ্লেসমেন্ট দিয়ে যদি আমি কোনো একটা ভার্ব টু বি ব্যবহার করি, সেখানেও যদি অর্থটা ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে ওই ভার্বটাও একটা লিঙ্কিং ভার্ব। তো এটা জাস্ট তোমাকে জানালাম। আর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভের অনেক ভাগ আছে, বহুবিধ ভাগ। তো এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভাগটা তোমাকে পজিটিভ ভার্ব, আর একটা তোমাকে বুঝতে হবে ফ্যাক্টেটিভ ভার্ব, আর একটা তোমাকে বুঝতে হবে কগনিটিভ ভার্ব, কগনেট ভার্ব। এছাড়াও আছে কোয়েসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব। তারপরে আরেকটা তোমাকে একটু দেখে রাখতে হবে সাবজেক্টিভ, সাবজেক্টিভ ভার্ব। এই বিষয়গুলো তোমাকে একটু ধারণা রাখতে হবে। খুব বেশি এটা নিয়ে তোমার স্টাডির প্রয়োজন নেই। এখানে অনেক ভাগের মধ্যে পজিটিভ ভার্বটা দেখতে হবে, কগনেটিভ, ফ্যাক্টেটিভ এবং সাবজেক্টিভ, এই তিনটা বিষয়, চারটা বিষয় তোমাকে একটু বুঝতে হবে। তো পজিটিভ ভার্বের ব্যাপারটা একটু দেখো। পজিটিভ ভার্বটা হচ্ছে বাংলায় যেটাকে বলি আমরা প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার ব্যাপারটা হলো যে একজনের কাজ সাবজেক্ট অন্য ভার্বের মাধ্যমে করিয়ে দেবে। যেমন আমি যদি বলি হি মেড হিম ডু দ্য ওয়ার্ক, আবার যদি বলি শি ফিডস হার চাইল্ড, খেয়াল করো, হি মেড হিম ডু দ্য ওয়ার্ক, সে কিন্তু কাজ করেনি। এখানে সে কি করিয়েছে,
তাকে দিয়ে হিমকে দিয়ে কাজটি করিয়েছে, তাহলে এখানে এই যে মেড ভার্বটা এটা হচ্ছে পজিটিভ ভার্ব, মানে প্রযোজনা করেছেন, তিনি নিজে কাজ করেননি, অন্যকে দিয়ে কাজ করালেন। দিস ইজ কল্ড পজিটিভ ভার্ব। শি ফিডস হার চাইল্ড, ফিডস করেছে কে? চাইল্ড। করিয়েছে কে? সে কিন্তু সরাসরি এখানে নেই, সে কি করেছে? তার বাচ্চাকে সে খাইয়েছিল। তো এই যে ভার্বগুলো ফিডস, মেড, তারপরে আরও কিছু ভার্ব আছে, হ্যাভ আছে, তারপরে শো আছে, এরকম ভার্বের কিছু লিস্ট তোমরা বইয়ে পাবে যেগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এই পজিটিভ ভার্বটা অ্যাডমিশন টেস্টের জন্য খুব জরুরি, এটা প্রায় এখান থেকে এই পজিটিভ ভার্বটা থাকে। তারপরে একটা ভার্ব পাবে তুমি, যেমন ধরো কগনেটিভ ভার্ব যেটা আছে সেটা কীরকম? সেন্টেন্স তোমরা করেছো, যেমন শি ড্রিমড এ ব্যাড ড্রিম। আবার যদি বলি হি র্যান এ রেস, তার মানে দেখো ভার্ব এবং অবজেক্ট একই রকম শব্দ, ভার্ব এবং অবজেক্ট একই রকম শব্দ, এটাকে বলে কগনেট বা কগনেটিভ ভার্ব। এটা একটু খেয়াল রাখবে, জাস্ট এক্সাম্পলগুলো মাথায় রাখবে। নামগুলো শুনলে তো মনে হয় কি না কি যেন ব্যাপারটা আসলে, কিন্তু বিষয়টা একদম সহজ। এরকম কিছু সেন্টেন্স, এবং তোমরা কিন্তু এগুলো ব্যবহারও করেছো ইউজুয়ালি। তো এটা হচ্ছে কগনেট। তারপর দেখো ফ্যাক্টেটিভ ভার্ব কোনগুলো? ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে এরকম, আমরা এরকম ব্যবহার করেছি, যেমন উই মেড হিম ক্যাপ্টেন। এই সেন্টেন্সটা দেখো, উই মেড হিম একটা পরিপূর্ণ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স হওয়া সত্ত্বেও এ কিন্তু অর্থটা পুরো প্রকাশ করতে পারলো না। অর্থ প্রকাশ করার জন্য ডিপেন্ড করতে হলো অতিরিক্ত একটা অবজেক্টের উপরে, ক্যাপ্টেনের উপরে। তো এই যে ব্যাপারগুলো, উই মেড হিম ক্যাপ্টেন, তারপরে আবার যদি বলি যে শি told me ডুইং ইট, এরকম কিছু সেন্টেন্স আছে। দ্যাট মিনস একটা পরিপূর্ণ অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত আরেকটা অবজেক্টের যখন সাহায্য নেওয়া হয় তখন সেটাকে বলি আমরা ফ্যাক্টেটিভ ভার্ব, এরকম। তারপরে ফ্যাক্টেটিভের পরে আরেকটা হচ্ছে সাবজেক্টিভ। এটা খুবই একটা রেয়ার ভার্ব, সাবজেক্টিভ মুড বলা হয়, সাবজেক্টিভ মুড, সাবজেক্টিভ ভার্ব, এরকম আমরা বলতে পারি, অনুজ্ঞাসূচক কোনো ক্রিয়া। তো এখানে কিছু পার্টিকুলার কিছু ভার্ব আছে, যেমন আমি যদি বলি যে হি সাজেস্টেড মি, সাজেস্টেড মি হবে না, সাজেস্টেডের পরে একটা দ্যাট বসাতে হবে, দ্যাট হি গো হোম। খেয়াল করবে এখানে যে হি সাজেস্টেড দ্যাট, সেই রকম সাজেস্ট করেছিল, হি আবার নতুন সাবজেক্ট আসলো, হির পরে দেখো ভার্বটা বসেছে কি? গো, নট গোস, অনলি গো, দ্যাট মিনস দ্য বেস ফর্ম অফ ভার্ব। তো এটা হচ্ছে সাবজেক্টিভের বৈশিষ্ট্য, সাবজেক্টিভের ধর্ম। যেমন ইনসিস্টেড দ্যাট, সাজেস্টেড দ্যাট, প্রেফার দ্যাট, এই শব্দগুলো যদি থাকে তারপরে সাবজেক্ট যেই থাকুক তোমাকে ভার্বের বেস ওয়ার্ডটা বসাতে হবে। তো এটা হচ্ছে সাবজেক্টিভ মুডের বৈশিষ্ট্য। তো এগুলো তোমাকে কিছু জানালাম আমি। তো এছাড়া আরও কিছু আছে, ইম্পার্সোনাল ভার্ব আছে, ইটের পরে যে ভার্বটা বসে, কোয়েসিভ ভার্ব আছে, এরকম অসংখ্য ভার্ব আছে, তারপর কাপুলেটিভ ভার্ব আছে, এটাও একটা ধরন। তো এগুলো জাস্ট জানানোর জন্য, তোমাকে এখন এত এটার সংজ্ঞা নিয়ে এত কাজ করার দরকার নেই। তুমি যেটা প্রয়োজন আমাদের সেটা আমরা করব। আমাদের পরীক্ষায় যে ফ্যাক্টরটা আসবে, দেখো যে কোশ্চেনগুলো আমাকে মিট করতে হবে, যে একটা প্যাসেজ দেয়া থাকবে, আমি সেন্টেন্স আকারে দেখাই। যেমন দেখো, হি টোল্ড মি, ব্র্যাকেটে আছে ডু দ্য ওয়ার্ক। তো সেখানে দেখো যেখানে হি টোল্ড মি এটা হচ্ছে মূল ভার্ব, দ্বিতীয় একটা ভার্ব আছে ডু। তাহলে এই ভার্বটা কি হবে? আমাদের নিয়ম অনুযায়ী এই ভার্বটাকে আবার নন ফাইনাইট ভার্ব করতে হবে। তো এখানে অ্যান্সারটা কি লিখতে পারি? হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক। তুমি যদি চাও এখানে ডুইংও লিখতে পারো, ডুইং দ্য ওয়ার্ক, দুটোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার আমি যদি বলি হি থট অফ গো দেয়ার, এখানে খেয়াল করো হি থট অফ, এখানে কি আছে? অফ, প্রিপোজিশন। তো
তো নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পরে যখনই ভার্ব থাকবে সেটা জিরান্ড হয়ে যাবে। দ্যাট মিন্স প্রিপোজিশনের পরে নিয়ম অনুযায়ী আমাকে সবসময় ভার্ব মানে নাউন বসাতে হবে। তাহলে অফ কি লিখবো? অফ গোয়িং দেয়ার। তো এই ফ্যাক্টরগুলো মূলত পরীক্ষায় আমাকে মিট করতে হবে এবং দেখা যাবে যে এখানে কিছু সেন্টেন্স আছে কমপ্লিট পাস্ট টেন্সে সিম্পল পাস্টে অ্যান্সার করতে হবে, কিছু আছে সিম্পল প্রেজেন্টে করতে হবে কোনো ডিসক্রিপশনের ক্ষেত্রটা। তো এরকম আমার যেটা দরকার আমার এই বিষয়গুলোকে একটু ভালোভাবে রপ্ত করা। তো এখন দেখো যে কিভাবে তুমি কোন টেন্স কিভাবে ইন্ডিকেট করবে। যে এখানের কিছু বিষয় আছে যে আমার যেহেতু প্রচুর স্টুডেন্ট এই বিষয়গুলো দেখছে, কারো কারোর জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়, আবার কারো কারোর জন্য অনেক কঠিন। তো আমি একদম প্রাথমিকভাবেই দেখো যে কিছু শব্দ আছে যেমন অ্যাডভার্ব। আমি যদি বলি সহজ দিয়েই দেখো যে ডেইলি, রেগুলারলি, usually, normally, generally, often, very often, এভরি যুক্ত যে কোনো শব্দ, এভরিডে, এভরি উইক, এভরি ইয়ার, এভরি, এরকম আরও কিছু শব্দ আছে যেটা বইতে তোমরা দেখলেই পাবে। যখন কোনো সেন্টেন্স এরকম কোনো শব্দ থাকবে তখন সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স যখন কোনো সেন্টেন্সে এরকম শব্দ পাবে। তারপরে যদি কোনো সেন্টেন্সে এরকম শব্দ পাও, নাও, at this moment, gradually, day by day, এরকম কিছু শব্দ আছে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পাও তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো রিসেন্টলি, জাস্ট, just now, yet, already, এই শব্দগুলো যদি দেখো তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন টেন্স সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ টেন্সের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে এটা বোঝার জন্য। তারপরে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা, যে যদি এরকম থাকে যে আগে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, কোনো একটা কন্টিনিউয়াস প্রসেস, যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 4 দিন ধরে আমি জ্বরে ভুগছি, 2 ঘন্টা ধরে আমি পড়ছি, এরকম কিছু শব্দ থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রত্যেকটা সেন্টেন্সে এরকম কোনো না কোনো একটা ক্লু থাকবে, সেই ক্লু দেখে তোমাকে বুঝতে হবে যে ভার্বটা আসলে কোন ফর্মে তুমি বসাবে। তারপরে যেমন ধরো পাস্ট টেন্সের ক্ষেত্রটা, পাস্ট টেন্সে তোমার যখন অতীত নির্দেশক কোনো শব্দ থাকবে পাস্টের ক্ষেত্রটায়, যে লং অ্যাগো, লং সিন্স, তারপরে হচ্ছে লাস্ট ইয়ার, লাস্ট যুক্ত যত শব্দ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এরকম যখন কোনো শব্দ থাকবে, তারপরে অতীতের কোনো সাল যেমন ধরো 1990 বা এরকম কোনো শব্দ যদি থাকে কোথাও ওয়ান্স আপন এ টাইম, অতীত নির্দেশক কোনো শব্দ থাকা মানেই হচ্ছে সেটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কন্টিনিউয়াস টেন্সে ওরকম যে অতীতের, এটা অর্থগত কারণে তোমাকে বুঝতে হবে যে অতীতের কোনো কন্টিনিউয়াস ওয়ার্ক নির্দেশ করার জন্য তোমাকে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আর পাস্ট পারফেক্টটা এটা সবসময় খেয়াল রাখবে, অতীতের দুটো অ্যাকশন হতে হবে, টু অ্যাকশন। একটা অ্যাকশন থাকলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে না, সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতের দুটো অ্যাকশন যেখানে নির্দেশ করবে সেখানেই শুধু তুমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওরকম যে অতীতের কোনো চলমান কোনো কাজ অনেক দিন ধরে চলছিল, অনেকক্ষণ ধরে হচ্ছিল, এরকম নির্দেশ করার জন্য তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। তো এখানে গেল ফিউচার মানেই হচ্ছে তোমার শ্যাল অথবা উইলের একটা ফাংশন, শ্যাল উইল সেখানে থাকবে, ফিউচার যখনই তুমি সেখানে নির্দেশ করবে। তো মূলত এই হচ্ছে আমাদের টেন্সের এবং ভার্বের মূল যে ফর্মুলাটা।
তো মূল ফর্মুলা হলে আমাদের ক্লাসগুলো বেশি লম্বা করা যাচ্ছে না, লম্বা করলে সেটার মানে রিদমটা থাকে না, আর এতক্ষণ ক্লাস দেখতেও কারো ভালো লাগে না। তো মূল ব্যাপারটা আমি আজকে আবার বলি যে এইটুকুই আমরা করব। তো ডিটেলস আমি একটু বলছি যে ভার্বকে কি বলা হয়, সেন্টেন্সের প্রাণ বলা হয়, এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না, এটা হচ্ছে প্রথম দিক। আর ভার্বের মূল ভাগগুলো আমরা কিভাবে করলাম, যেমন প্রধানত দুটো ভাগ করলাম, একটা একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ফাইনাইটকে আমরা দুই ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপালকে আমরা আবার ভাগ করলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। আর প্রাইমারিকে ভাগ করলাম, মানে অক্সিলারিকে ভাগ করলাম দুই ভাগে, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। তো তারপরে নন ফাইনাইটকে ভাগ করলাম তিন ভাগে, জিরান্ট, পার্টিসিপেল, ইনফিনিটিভ। এটা বোঝা খুব জরুরি, এটা তোমাকে বুঝতে হবে। আর তারপরে আমরা যেমন অক্সিলারিকে ভাগ করলাম প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে ফাইনাইটকে আমরা ভাগ করলাম অসংখ্য ভাগে, ফাইনাইটকে একটু অসংখ্য ভাগে আমরা ভাগ করলাম। যেমন একটা গেল লিঙ্কিং আলাদা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে 8-9 ভাগে আমরা ভাগ করেছি। তো এই ভাগগুলো তুমি একটু নামগুলো খেয়াল রাখবে, এটা জাস্ট কনফিডেন্স ডেভেলপ করার জন্য, এটা খুব অন্য কোনো কাজের জন্য নয়। আর অ্যাডমিশনের জন্য এটা আবার খুব জরুরি, বিশেষ করে কজিটিভ ভার্ব। তারপরে তোমাকে কজিটিভটা খুব ভালো করেই বুঝতে হবে, কগনিটিভ ভার্ব বুঝতে হবে, তারপরে তোমার ফ্যাক্টেটিভ বুঝতে হবে, আর সাবজেক্টিভ এটা থাকে প্রায় কোশ্চেন, সাবজেক্টিভ মোডটা বুঝতে হবে, খুব রেয়ার ভার্ব এটা। তো এই বিষয়গুলো আমাকে, আর টেন্সের ব্যাপারটা একটু খেয়াল করো, যে কিছু শব্দ নির্দেশ করবে টেন্সকে, পার্টিকুলার কোনো টেন্সকে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে তুমি বুঝতে পারবে। তো সেই শব্দটার জন্য তুমি টেন্সের ভার্বটাকে সেভাবে বসাবে, সেটা প্রেজেন্টে বসাবে না পাস্টে বসাবে, এরকম। তো এটা একটু দেখতে পার, বই সাথে পড়বে। তো আমরা পরের ক্লাসটায় আমরা চলে যাব সরাসরি আমাদের সেই প্র্যাকটিসে চলে যাব ভার্বের। আর তারপরে মডিফায়ার করানোর প্ল্যান আছে। মডিফায়ারটা যেহেতু সবার প্রবলেম, সবাই মডিফায়ার করানোর কথা বলে, তো মডিফায়ারটা এরপরে আমরা দেখব। তো আজকে আমাদের ক্লাস এটুকুই থাকবে, এটুকুই আজকে ডিটেলস দেখো। আর ভালো খারাপ লাগলে, এখন ভালো খারাপের প্রশ্ন আর কি জেনারেল ক্লাসে যেভাবে করানো সম্ভব, এটা কি আসলে এখানে আমরা সেটা সম্ভব, কোনোভাবেই সম্ভব না। তারপরেও যতটুকু লাভ হয়, এটা যেহেতু ভিডিও আকারে তোমার কাছে থাকছে, তুমি বারবারই ব্যাপারটা দেখতে পারছো, একবার না বুঝলে আবার দেখলা, দেখে দেখে বুঝলে। আর তুমি ভিডিওতে প্রশ্ন করতে পারবা, কমেন্টে প্রশ্ন দিয়ে দেবে, সেটা উত্তর পাবে যদি কোথাও কোনো প্রবলেম থাকে। তো এইভাবে আমরা যতটুকু পারি দেখি এগিয়ে নেই, তারপরে বাদ বাকি খোলার পরে। ওকে, সবাইকে ধন্যবাদ।